মুভির শুরুতে আমরা ডেভিড নামক একজন লোককে দেখতে পাই। এই লোকটা গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকার কারণে সরকার সবাইকে ঘর থেকে বাইরে বেরোতে বারণ করেছিল। এখন ডেভিড একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা দাঁড় করায়। ওই রেস্টুরেন্টের মালিকের নাম ছিল অ্যানা, কিন্তু ওই রেস্টুরেন্টে খুব বেশি লোক ছিল না। বাইরে প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে লোক ঘর থেকে বেশি বাইরে বেরোচ্ছিল না। এমনকি ওই রেস্টুরেন্টের সমস্ত স্টাফেরাও ছুটিতে ছিল। এখন অ্যানাও তার রেস্টুরেন্টের সমস্ত কাজ মিটিয়ে বেরোতেই যাচ্ছিল। তখন ডেভিড রেস্টুরেন্টে ঢুকে পড়ে। অ্যানা ডেভিডকে দেখে দাঁড়িয়ে যায়। সে ডেভিডের কাছে যায় অর্ডার নেওয়ার জন্য, কিন্তু অ্যানাকে দেখে যেন মনে হচ্ছিল সে কোনো একটা কারণে খুব ভয় রয়েছে। আর সে বারবার তার ফোনের দিকে তাকাচ্ছে, তার ফোনে কেউ একটা বারবার কল করে যাচ্ছে। তখনই অ্যানা জানলার বাইরের দিকে তাকায়। বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। অ্যানা ওই গাড়িটাকে দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। ওই লোকটা গাড়ি থেকে নেমে হোটেলের মধ্যে ঢুকেই অ্যানার সাথে ঝগড়া ঝামেলা করতে শুরু করে দেয়। আসলে এই লোকটা হলো অ্যানার এক্স হাজব্যান্ড। এই লোকটা প্রচুর পরিমাণে নেশা করত, যার কারণে কোর্ট ওই লোকটাকে তার মেয়ের সাথে দেখা করতে বারণ করেছে। এখন ওই লোকটা অ্যানার কাছে এসে বলে সে যেন তার মেয়ের সাথে তাকে দেখা করতে দেয়, কিন্তু অ্যানা তাতে রাজি হয় না। অ্যানার কথা শুনে ওই লোকটা অ্যানাকে যখনই মারতে যায় তখনই পাশ থেকে ডেভিড বলে ওঠে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু ডেভিডের ওই কথা শুনে লোকটা তার উপরে খুব রেগে যায়। তখন সে এগিয়ে আসে ডেভিডকে মারার জন্য। তখন ডেভিড ঠান্ডা মাথায় ওই লোকটাকে বুঝিয়ে বলে, তুমি চাইলে আমার সাথে মারামারি করে জেলে যেতে পারো, অথবা তুমি চুপচাপ বাড়িতে গিয়ে তোমার নেশা ছাড়িয়ে তোমার মেয়েকে কোর্টের থেকে আবার ফিরে পেতে পারো। ডেভিড লোকটাকে পুলিশের ভয় দেখায়, যার কারণে লোকটা সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওই লোকটা চলে যাওয়াতে অ্যানা এখন একটু রিল্যাক্স ফিল করে। ডেভিড ওই সিচুয়েশানটাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে যে অ্যানা তার উপরে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু ডেভিডের কাছ থেকে অ্যানা জানতে পারে যে তার বিয়ে হয়ে গেছে। এদিকে অ্যানার এক্স হাজব্যান্ড আগের মাথায় বাইরে বেরিয়ে ডেভিডের গাড়ির লুকিং গ্লাসটা লাথি মেরে ভেঙে দেয়। কিন্তু এটা দেখে ডেভিড তাকে কিচ্ছু বলে না। ডেভিড রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা টেপ দিয়ে তার লুকিং গ্লাসটাকে ঠিক করে সে রেস্টুরেন্ট থেকে আবার আগের মতো রওনা দেয়। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারই সাথে ডেভিডের গাড়ির তেলটাও শেষ হয়ে যায়। তাই ডেভিড একটা পেট্রোল পাম্পে এসে গাড়ির তেল ভরানোর জন্য দাঁড়ায়। এদিকে অ্যানার এক্স হাজব্যান্ড ডেভিডের পিছু করতে করতে ওই পেট্রোল পাম্পের কাছে চলে আসে। তার মাথা প্রচুর পরিমাণে গরম ছিল। সে ভেবেই নিয়েছিল আজ তো একটা ফাটাফাটি করবেই। তখনই কোথা থেকে একটা পুলিশ গাড়ি সেখানে চলে আসে তেল ভরার জন্য। ওই পুলিশ গাড়িটাকে দেখে অ্যানার এক্স হাজব্যান্ড পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে ডেভিডের জন্য অপেক্ষা করে। ডেভিড গাড়িতে তেল ভরে যখনই গাড়ি নিয়ে বাইরে বেরোয় তখনই অ্যানার এক্স হাজব্যান্ড ডেভিডের পিছু করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর ডেভিড বুঝতে পারে যে তার গাড়ির কেউ তো একটা পিছু করছে। তখন ডেভিড বুঝতে পারে এটাই সেই মালটা হবে যেটা আমার সাথে রেস্টুরেন্টের ঝামেলা করে আমার গাড়ির লুকিং গ্লাসটাই ভেঙে দিয়েছিল। তখন ডেভিড গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় আর কিছুটা দূরে গিয়ে একটা অন্ধকারে গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়ির লাইটটা বন্ধ করে দেয়। ডেভিড যেমনটা ভেবেছিল মালটা ডেভিডকে না দেখে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ডেভিড তখন মনে মনে ভাবে মালটা আবার আমার পিছু করতে পারে। তাই ডেভিড অন্য একটা সরু রাস্তা ধরে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। পুরো রাস্তায় প্রচুর পরিমাণে বরফ জমে থাকার কারণে ডেভিডের গাড়ির চাকা বারবার স্লিপ করছিল। সে এতক্ষণ যেটার ভয় পাচ্ছিল। তখনই হঠাৎ করে তার গাড়িটা ক্র্যাশ হয়ে যায় আর রাস্তার সাইডে বরফের মধ্যে গিয়ে গাড়িটা ঢুকে যায়। তখন ডেভিড অনেক চেষ্টা করে গাড়িটাকে বাইরে বের করার, কিন্তু সে যত চেষ্টা করে গাড়ির চাকা ততই বেশি বরফের মধ্যে আরও ঢুকে যায়। তখন সে আর কোনো উপায় না পেয়ে নিজেই গাড়ি থেকে বেরিয়ে গাড়ির চাকার নিচে জমে থাকা বরফগুলোকে হাতে করে সরাতে থাকে। কিন্তু বরফের ঠান্ডায় তার হাত পুরো জমে যায়। তার যেন মনে হচ্ছিল তার হাত হয়তো এক্ষুনি ভেঙে গুঁড়িয়ে যাবে। তখনই সে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে আর গাড়ির হিটারটা অন করে তার হাত সেঁক দেওয়া শুরু করে দেয়। ডেভিড বুঝে গেছিল তার সেখান থেকে বেরোনোটা খুব একটা সহজ হবে না। সে যে পুলিশকে ফোন করে হেল্প চাইবে তারও উপায় নেই, কারণ তার ফোনে নেটওয়ার্ক পর্যন্ত ছিল না। বাইরে একটা লোক নেই যে তাকে একটু হেল্প করবে, কারণ সরকার অলরেডি বলেই দিয়েছে কেউ যেন ঘর থেকে না বেরোয়। এখন ডেভিড আর কী করবে? সে গাড়ির ব্যাটারি বন্ধ করে একটা সিগারেট জ্বালিয়ে সেটাকে ফুঁকতে ফুঁকতে সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সকালবেলায় বাইরে একটা জন্তুর ডাক শুনে ডেভিডের ঘুম ভেঙে যায়। বাইরে ওই জন্তুটার ডাক শুনে ডেভিড গাড়ি থেকে বেরোতেও ভয় পায়। এখন ডেভিডের কাছে না আছে কিছু খাবার আর না আছে খাবার জন্য জল। এমনকি সে বাইরে বেরোনোর ভয়ে একটা বোতলের মধ্যে টয়লেট করে সেটাকে গাড়ির মধ্যে রেখে দেয়। অনেক সময় পার হয়ে যাবার পর ডেভিডের গাড়ির ওপরে বরফ জমে গাড়িটা পুরো সাদা হয়ে যায়। তখন ডেভিড ভাবে সে এখনও যদি না বেরোয় তবে কিছুক্ষণ পর তার গাড়িটাও আর কেউ দেখতে পাবে না। তখন সে বাইরে বেরোয় আর চারিপাশে একটা দূরবীন দিয়ে দেখতে থাকে। তখন তার হঠাৎ চোখে পড়ে বাইরে কোথাও যেন একটা ধোঁয়া উঠছে। তখন ডেভিড ভাবে ওখানে হয়তো কোনো লোকের বাড়ি আছে।
এই ভেবে সে গাড়ি থেকে বাইরে বেরোয়। তারপর সে গাড়ির ডিগিটা খোলার জন্য গাড়ির পিছনে যায়। সে যখন গাড়ির ডিগিটা খোলে তখন আমরা গাড়ির ডিগির মধ্যে অ্যানাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই। এতক্ষণ যাকে আমরা এত ভালো ভাবছিলাম সেই ডেভিড আসলে একজন কিডন্যাপার। সে যাবার আগে অ্যানাকে বলে যায় সে যেন কোনোভাবে বাইরে বেরোনোর চেষ্টা না করে। কিন্তু অ্যানা সে কেন ডেভিডের কথা শুনতে যাবে? ডেভিড যাওয়া মাত্রই সে তার হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা শুরু করে দেয়। অনেক চেষ্টা করার পর অ্যানা তার হাতের বাঁধনটা খুলে ফেলে। হাত খুলে ফেলার পরে অ্যানা কিছুতেই গাড়ির ডিগিটাকে ভিতর থেকে খুলতে পারে না। তখন সে গাড়ির পিছনে স্পিকারটা খুলে সেখান থেকে সে গাড়ির ভিতরে চলে আসে। তারপর সে গাড়ির দরজাটা খুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে পালিয়ে যাবেটা কোথায়? বাইরে এত পরিমাণে বরফ পড়েছে যে ঠান্ডায় তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে আবার গাড়িতেই ফিরে যাওয়াটা ঠিক বলে মনে করে। সেভাবে ঠান্ডায় মরার থেকে তো অ্যাটলিস্ট বেঁচে থাকবো। তাই সে রিটার্ন আবার গাড়ির মধ্যে এসে বসে পড়ে। এখন তার হাত পা খোলা আছে, তাই সে ডেভিডের সাথে আরামসে লড়তে পারবে। তারপর আমরা ডেভিডকে দেখতে পাই যে ওই ধোঁয়া বেরোনোর জায়গাটায় যাওয়ার জন্য গাড়ির থেকে অনেকটা দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে হঠাৎ ডেভিডের পাটা একটা গর্তের মধ্যে পড়ে যায়, যার ফলে তার পাটা ওখানেই ভেঙে যায়। তার পা দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে। তখন ডেভিড সেখান থেকে মনে জোর নিয়ে বেরোনোর চেষ্টা করে, কারণ ওখানে আর যদি কিছুক্ষণ সে পড়ে থাকে তবে সে বরফের মধ্যে এমনিই জমে যাবে। তখন সে তার ভাঙা পাটাকে নিয়ে বরফের মধ্যে ঘষতে ঘষতে তার গাড়ির দিকে এগোতে থাকে। এদিকে অ্যানা নিজেকে বাঁচানোর জন্য গাড়ির মধ্যে কোনো একটা জিনিস খুঁজছিল, কিন্তু সে গাড়ির মধ্যে একটা টেপ আর একটা ক্লোরোফর্মের বোতল ছাড়া আর কিছুই খুঁজে পায় না। সে ওই দুটোকে নিজের কাছে সেফটি পারপাস নিয়ে রেখে দেয়। তারপর ডেভিড অনেক কষ্টে তার গাড়ির কাছে এসে পৌঁছায়। তারপর সে গাড়ির দরজাটা খুলে অনেক কষ্টে গাড়ির মধ্যে উঠে বসে। তারপর সে তার প্যান্টটা তুলে যখন সে তার ভাঙা জায়গাটাকে দেখে, সেটাকে দেখে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ তার পায়ের মাংসের মধ্যে দিয়ে ভাঙা হাড়টা বাইরে বেরিয়ে চলে এসেছিল। সে একটা তার দিয়ে তার পায়ের ওপরটাকে কষে বাঁধে। তারপর সে গাড়ির হিটারটাকে অন করে। তখনই তার চোখে পড়ে তার গাড়ির মধ্যে কেউ ময়নাতদন্ত চালিয়েছে। তখন সে বুঝতে পারে এরকম কাজ করার মতো অ্যানা ছাড়াও তো আর কেউ নেই। তখন তার পাশে পড়ে থাকা ছুরিটা সে তোলার চিন্তাই করছিল, তখনই অ্যানা পিছন থেকে একটা কাপড়ের মধ্যে ক্লোরোফর্ম নিয়ে তার মুখের মধ্যে চেপে ধরে, যার ফলে ডেভিড সেখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়া অবস্থায় ডেভিড একটা স্বপ্ন দেখে সে ওই জায়গাতেই পড়ে আছে। তার সামনে একটা জন্তু মরে পড়ে আছে আর ওই জন্তুটার রক্ত তার হাতে লেগে রয়েছে। এটা দেখে ভয়ে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্র ডেভিড দেখে অ্যানা তার হাত দুটো গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বেঁধে রেখেছে আর তার গলা বসার সিটের সাথে বেঁধে রেখেছে। তখন অ্যানা ডেভিডকে জিজ্ঞেস করে যে আমার মোবাইলটা কোথায় আর তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? তখন ডেভিড অ্যানাকে বলে আমরা আসার সময়তে তোমার মোবাইলটা আমি রাস্তায় ফেলে দিয়েছি আর আমি এখন কোথায় আছি সেটা আমি নিজেও জানি না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তখন অ্যানা বলে যাই হোক, আমার মা এতক্ষণে পুলিশকে ফোন করে দিয়েছে, পুলিশ যখন তখন এখানে চলে আসতে পারে। তখন ডেভিড বলে আমি তোমার ফোনটা ফেলার আগে তোমার মাকে একটা মেসেজ করে দিয়েছি যে তুমি তোমার এক্স হাজব্যান্ডের সাথে রয়েছো। এই কথাটা শুনে অ্যানা পুরো অবাক হয়ে যায়। অ্যানা তখন তার মানি ব্যাগ আর তার ফোনটা তার কাছ থেকে কেড়ে নেয়। অ্যানা দেখে তার ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। তখন ডেভিড অ্যানাকে বলে আমরা দুজনেই এখন সমস্যায় আছি, তাই গাড়িটাকে আমাদের ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। ডেভিডের কথা শুনে অ্যানা গাড়ির হিটারটা বন্ধ করে দেয় যাতে গাড়ির ব্যাটারিটা শেষ না হয়। অ্যানা তখন ডেভিডের মানিব্যাগটা চেক করে। অ্যানা ডেভিডের মানিব্যাগের মধ্যে দেখে প্রচুর আইডি কার্ড রয়েছে, যেগুলোকে বার করে দেখে বুঝতে পারে যে ডেভিড একজন ফ্রড লোক। আর এও বুঝতে পারে ডেভিড কখনো এক জায়গায় থাকে না, সে আলাদা আলাদা জায়গায় ঘুরতে থাকে। অ্যানার তখন একটু ঘুম পায়, কিন্তু সেখানে শোবার কোনো জায়গা ছিল না। তাই অ্যানা বাচ্চাদের যে সিটটা ছিল সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ডেভিড থাকাকালীন সে সেখানে ঘুমোবে কী করে? তাই সে ক্লোরোফর্ম শুকিয়ে ডেভিডকে আবার অজ্ঞান করে দেয়। তখন ডেভিড আবার সেই স্বপ্নটা দেখে তার সামনে একটা জন্তু মরে পড়ে আছে আর ওই জন্তুটার রক্ত তার হাতের মধ্যে লেগে রয়েছে। এই স্বপ্নটা দেখতে ডেভিডের আবার জ্ঞান ফিরে আসে। ডেভিডের জ্ঞান ফিরতে ডেভিড দেখে অ্যানা আগে থেকেই জেগে বসে আছে। তখন অ্যানা টয়লেট পায়, যার কারণে অ্যানা গাড়ি থেকে বাইরে বেরোয়। তখনই ডেভিড বদমাইশি করে গাড়ির ভিতর থেকে গাড়িটাকে লক করে দেয় যাতে অ্যানা ভিতরে না আসতে পারে আর বাইরের ঠান্ডাতেই অ্যানা মরে যায়। কিন্তু অ্যানার তখনই মাথা গরম হয়ে যায়, যার ফলে সেই সামনে আর কিছু না পেয়ে ওই বাচ্চাদের সিটটা তুলে ওই গাড়ির কাঁচ ভেঙে দেয় আর কাঁচ ভেঙে সে গাড়ির ভিতরে চলে আসে। গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে গাড়ির ভিতরে টেম্পারেচার অনেক কমে যায়। তখনই অ্যানা গাড়ির সিট বেল্ট দিয়ে ডেভিডের গলাটা পেঁচিয়ে ধরে। যখনই ডেভিড সেন্সলেস হয়ে যায় তখন অ্যানা কিছু একটা ভেবে ডেভিডকে ছেড়ে দেয়। তখন অ্যানা দেখে গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া ঢুকছে। তখন সে আর কি করবে, তখন সে সবকটা জানলাকে টেপ দিয়ে গার্ড করে দেয়।
অ্যানা তখন গাড়ির মধ্যে বসে ডেভিডের ফোন চেক করে। ডেভিডের ফোনের ফটো দেখতে দেখতে অ্যানা তখন দেখে যে তার আর তার ফ্যামিলির ফটো ডেভিডের ফোনের মধ্যে রয়েছে। তখন অ্যানা বুঝতে পারে যে সে এমনি এমনি কিডন্যাপ করেনি তাকে, সে বহুদিন ধরে প্ল্যানিং করে তারপর সে তাকে কিডন্যাপ করেছে। তখন অ্যানা গাড়ি চেক করতে গাড়ির মধ্যে অনেক মেয়েদের আইডি কার্ড পায়। অ্যানা তখন বুঝতে পারে সেই প্রথম কিডন্যাপ হওয়া মেয়ে না, ডেভিড আগেও অনেক মেয়েকে কিডন্যাপ করেছে আর তাদেরকে মেরে ফেলেছে। ডেভিড হলো একজন সিরিয়াল কিলার। তখন অ্যানা ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি এত মেয়েকে কিডন্যাপ করে কিভাবে মারতে? তখন ডেভিড অ্যানাকে তার প্রথম কিডন্যাপ করার গল্প শোনায়। ডেভিড বলে সে নিজেকে সাদাসিধে দেখানোর জন্য সে আঙুলের মধ্যে একটা আংটি পরে নেয়, তাতে তাকে দেখে মনে হয় যে তার বিয়ে হয়ে গেছে। তারপর সে গাড়ির পিছন সিটে একটা বাচ্চাদের সিট লাগিয়ে নেয়, যাতে সেটা দেখে সবাই বুঝতে পারে যে তার একটা ফ্যামিলি রয়েছে। সে ওই গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতো। সে ওই গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে তার কাছে লিফট চায়। ডেভিড সেই মেয়েটাকে গাড়ির মধ্যে বসায়। তারপর আস্তে আস্তে সে মেয়েটার সাথে একটু ফ্র্যাঙ্ক হয়। কিছুক্ষণ পর ডেভিডের কথা শুনে ওই মেয়েটা একটু ভয় পেতে লাগে। যখনই মেয়েটা পুলিশকে ফোন করতে যাবে তখনই ডেভিড মেয়েটাকে একটা চাকু দিয়ে খুন করে দেয়। তারপর ডেভিড বলে, এটা আমার জীবনের প্রথম মার্ডার ছিল, এরকম আরও কত যে মার্ডার করেছি আমি সেটা আমার গুনতির বাইরে। ডেভিডের কথা শুনে অ্যানা খুব ভয় পাচ্ছিল। তখন অ্যানা ডেভিডের মুখটা একটা টেপ দিয়ে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডেভিড ঘুমিয়ে পড়ে। তখন অ্যানা নিজেও ঘুমানোর চেষ্টা করে। তখনই তাদের গাড়ির ওপরে কোনো একটা কেউ উঠে আসে। অ্যানা ভাবে কোনো হয়তো জন্তু তাদের গাড়ির উপরে উঠে এসছে। যখনই গাড়ির সামনের কাঁচের মধ্যে সে হাত মারে তখনই অ্যানা বুঝতে পারে এটা হয়তো কোনো এক ক্রিয়েচার, যেটা কোনো একটা মানুষের মতো ছিল। তখনই অ্যানা গাড়িটাকে স্টার্ট করে আর কন্টিনিউ হর্ন বাজাতে থাকে, যার ফলে ওই ক্রিয়েচারটা সেখান থেকে পালিয়ে যায়। তখন ডেভিড অ্যানাকে বলে, তোমার জন্য এই ক্রিয়েচারটা এখানে এসছে। তখন অ্যানা ডেভিডকে ঘুরিয়ে বলে, তোমার যে রক্ত বাইরে পড়ে আছে সেই রক্তের গন্ধে এই ক্রিয়েচার এখানে এসছে। কিন্তু ততক্ষণে ডেভিডের পা পুরো কালো হয়ে গেছিল। ডেভিডকে দেখে মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না। তখন অ্যানা গাড়িতে বসে ডেভিডকে বলে, এই যে ক্রিয়েচারটা এখন এসছিল এই আসলে কোনো মানুষ না, এ হলো একটা আত্মা। এখানকার লোকেরা মনে করে কোনো এক আত্মা এই ক্রিয়েচারটা শরীরের মধ্যে ঢুকে গেছে। সে প্রথমে সবাইকে ভয় দেখায়, তারপরে তাকে মেরে ফেলে। অ্যানার কথা শুনে ডেভিড একটু ভয় পায়। তখনই গাড়ির ব্যাটারি শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়ির ভিতরটা পুরো ঠান্ডা হয়ে যায়, যার ফলে তাদের দুজনকে কাছাকাছি আসতে হয়। তাদের শরীরের গরমে তারা কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। তখন ডেভিড মনে করে সে আর হয়তো বাঁচবে না, তাই সে অ্যানাকে তার ছোটোবেলার কথা শোনাতে শুরু করে। সে কেন এরকম হলো, তার মা ছোটোবেলায় তার উপরে প্রচুর অত্যাচার করত, যার ফলে সে রাগের মাথায় তার মাকেই মেরে ফেলে। কিন্তু তাতেও তার কোনো রাগ মেটে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে এক এক করে সমস্ত মেয়েকে মেরে ফেলবে। কারণ সে সমস্ত মেয়েকে দেখলে পরে তার মনের মধ্যে একটা ভয় হতো, আর সে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য সে এই মার্ডারগুলো করতো। অ্যানা তখন ভাবে ডেভিডের মন হয়তো ভালো হয়ে গেছে, যার জন্য সে এরকম কথা বলছে। কিন্তু ডেভিড আসলে সে নিজের কাজ করছিল। সে এরকম ভালো ভালো কথা বলে অ্যানার মন খুলিয়ে সে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলেছিল। অ্যানা এসব বোঝার আগেই সে অ্যানার গলা চেপে ধরে। অ্যানার যখনই দম বন্ধ হয়ে আসছিল তখনই হঠাৎ করে বাইরে ওই ক্রিয়েচারটা চলে আসে। ওই ক্রিয়েচারটা গাড়ির দরজা খুলে ডেভিডকে বাইরে টেনে বার করে নেয়। সে ডেভিডের সাথে অ্যানাকেও টানতে যাচ্ছিল, কিন্তু অ্যানা তার জ্যাকেটটা খুলে দেয়, যার কারণে ওই ক্রিয়েচারের হাতে অ্যানার জ্যাকেটটাই শুধু লাগে। ওই ক্রিয়েচারটা ডেভিডকে বরফের মধ্যে টেনে নিয়ে চলে যায়, কিন্তু অ্যানা নিজেকে বাঁচিয়ে নেয়। ক্রিয়েচারটা যাওয়ার পরে অ্যানা সঙ্গে সঙ্গে গাড়ির ভিতরে লক করে দেয়। সে ভাবে ওই ক্রিয়েচারটা যদি আবার ফিরে আসে, তাই সে ভয়ে গাড়ির ডিগির মধ্যে ঢুকে যায়। কিন্তু অ্যানার কাছে এখন আর কোনো জ্যাকেট ছিল না। সে ভাবে আমি হয়তো এবার ঠান্ডায় জমে যাব। কিন্তু অ্যানার ভাগ্য হয়তো একটু ভালো ছিল, কারণ ততক্ষণে বাইরের ঝড় বন্ধ হয়ে গেছিল, যার ফলে একটা বরফ কাটার গাড়ি সেখানে চলে আসে। সে বরফ কাটা গাড়ির মধ্যে যে লোকটা ছিল সে ওই গাড়িটাকে দেখতে পায়। সে ওই গাড়ির কাছে এসে দেখে চারিপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। সে তখন গাড়ির দরজা খুলে ভিতরে কাউকে দেখতে পায় না। তখন সে গাড়ির পিছনে এসে যখন ডিগিটা খুলে ভিতরে দেখে অ্যানা রয়েছে। ভাগ্যবশত তখনও পর্যন্ত অ্যানা বেঁচে ছিল। যাই হোক, ওই লোকটা এবার অ্যানাকে বাঁচিয়ে নেবে। আর এইভাবে এখানে আমাদের স্টোরি শেষ হয়। এরকম আরও সুন্দর সুন্দর স্টোরি দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।